Welcome to my online class, dear students. How are you? I hope you are well by the grace of Almighty. Because of coronavirus, we can't continue our study. So I have appeared before you, taking some classes, and it will be a step by step. And let me introduce myself. I am Devashish Kumar Das, Assistant English Teacher, Madanpur Secondary School, Moniরামপুর যশোর. Dear students, আমি আজ চেঞ্জিং সেন্টেন্স নিয়ে কিছু কথা বলবো। তো আমরা শুরু করি যে চেঞ্জিং সেন্টেন্সটা কি। চেঞ্জিং সেন্টেন্স, ডিয়ার স্টুডেন্টস, চেঞ্জিং সেন্টেন্স শুরু করার পূর্বে আমরা সেন্টেন্সটা সম্পর্কে একটু ভালোভাবে আইডিয়া নেব। তো আমরা জানি চেঞ্জ মানে পরিবর্তন এবং সেন্টেন্স মানে বাক্য। ডিয়ার স্টুডেন্টস, আমরা যখন চেঞ্জ করতে যাব তখন আমাদের সেন্টেন্স সম্পর্কে ভালোভাবে আইডিয়া থাকতে হবে, আদারওয়াইজ আমরা এটা কমপ্লিট করতে পারবো না। তো আমরা দেখি আসলে সেন্টেন্সটা কি। ওকে, সেন্টেন্স। তো আমরা জানি সেন্টেন্স মানে বাক্য। কতগুলো শব্দ পাশাপাশি বসে যখন বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তখন সেটাকে সেন্টেন্স বা বাক্য বলে। আমরা আবার যদি বলি যে কতগুলো পার্টস অফ স্পিচ পাশাপাশি বসে যখন সেটা বক্তার মনের ভাব পরিষ্কারভাবে পরিপূর্ণ অর্থ প্রকাশ করে সেটা হচ্ছে সেন্টেন্স বা বাক্য। তো ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন দেখি যে আসলে সেন্টেন্সটা কত প্রকার এবং কি কি। তো আমরা এভাবে আইডেন্টিফাই করছি অ্যাকর্ডিং টু মিনিং অ্যান্ড অ্যাকর্ডিং টু স্ট্রাকচার। According to meaning, according to meaning, অর্থগতভাবে এবং according to structure, গঠনগতভাবে। ডিয়ার স্টুডেন্টস, আমরা সেন্টেন্সটাকে আইডেন্টিফাই করছি দুই ভাগে, অ্যাকর্ডিং টু মিনিং অর্থগতভাবে এবং অ্যাকর্ডিং টু স্ট্রাকচার গঠনগতভাবে। তো আমরা এখন আমাদের আসলে চেঞ্জ করতে গেলে অ্যাকর্ডিং টু মিনিং এইটাই লাগবে। তো আমরা এখন দেখব যে অ্যাকর্ডিং টু মিনিং অর্থাৎ অর্থ অনুসারে সেন্টেন্সকে কয় ভাগে ভাগ করা হয়েছে। তো আমরা জানি অ্যাকর্ডিং টু মিনিং অর্থ অনুসারে সেন্টেন্সকে 5 ভাগে ভাগ করা হয়েছে। প্রথমত অ্যাসার্টিভ সেন্টেন্স, দ্বিতীয়ত ইন্টারোগেটিভ সেন্টেন্স, তৃতীয়ত ইম্পারেটিভ সেন্টেন্স, চতুর্থ অবজেক্টিভ সেন্টেন্স অ্যান্ড লাস্ট অন এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো আমরা যখন চেঞ্জ করব অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, এটা কোথা থেকে আসলো সেটা আমাদেরকে আগে জানতে হবে। তো আমরা এখন দেখব যে আসলে অ্যাসার্টিভ সেন্টেন্সটা কি। আমরা এটা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। অ্যাসার্টিভ সেন্টেন্স, ওকে। অ্যাসার্টিভ সেন্টেন্স মানে বর্ণনামূলক বাক্য। তো অ্যাসার্টিভ সেন্টেন্সটা কি, বর্ণনামূলক বাক্যটা কি? যে সেন্টেন্স দ্বারা আমরা কোনো কিছু বর্ণনা করে থাকি সেটাই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। তো ডিয়ার স্টুডেন্টস, এর পূর্বে আমি একটা কথা বলবো যে প্রত্যেকটা সেন্টেন্সকে কিন্তু আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা অ্যাফার্মেটিভ আর একটা নেগেটিভ। তো আমাদের এটাকেও কিন্তু দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। আমাদের চেঞ্জ করতে গেলে এটা আসবে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। তো আমরা যখন চেঞ্জ করবো অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ তখন কিছু রুলস আছে, সেগুলো আমাদের অবশ্যই জানতে হবে। এখন আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করা শিখব। অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, ওকে। তো আমাদের কিছু রুলস আছে যেটা আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। ডিয়ার স্টুডেন্টস, আমরা প্রথমে দেখি যে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করার প্রথম যে রুলসটা আছে সেটা হচ্ছে ওয়ানলি বা অ্যালোন যুক্ত বাক্য। আমরা দেখি এটা ওয়ানলি বা অ্যালোন যুক্ত বাক্য। ওয়ানলি বা অ্যালোন যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে থাকে সেটাকে আমরা নেগেটিভ করব কিভাবে। এখানে তিনটা নিয়ম আছে
যে নিয়ম তিনটা আমাদের অবশ্যই মেমোরাইজ করতে হবে। ওকে, তো আমাদের ফার্স্ট যে রুলসটা আছে সেটা দেখি আমরা এবার, যে ওয়ানলি বা অ্যালোন দ্বারা ব্যক্তিকে বোঝালে ওয়ানলি বা অ্যালোনের পরিবর্তে আমাদের নানভার্ব বসাতে হবে। ওকে, তো আমি একটা উদাহরণ দেই। অনলি করিম ক্যান হেল্প মি। ওকে, আমাদের কোশ্চেনে এরকম লেখা থাকবে যে এটাকে নেগেটিভ করো, তাহলে আমাদের কিন্তু এই নিয়মটা ফলো করতে হবে। ওকে, তো আমরা এখন দেখি অনলি বা অ্যালোন দ্বারা ব্যক্তিকে বোঝালে, এটা আমাদের বুঝতে হবে যে এখানে অনলি আছে। ওকে, অনলির পরে কি শব্দটা আছে, আসলে অনলির পরে সবসময় অনলি বা অ্যালোনের পরে যে শব্দগুলো থাকে সেগুলো আমাদেরকে বুঝে নিতে হবে, যেটা ব্যক্তিবাচক, বস্তুবাচক নাকি সংখ্যাবাচক। ওকে, তো আমরা এখানে দেখছি করিমটা ব্যক্তিবাচক, সুতরাং আমাদের এখানে অনলির পরিবর্তে কি বসাতে হবে, নানভার্ব। ওকে, আদার যে ওয়ার্ডগুলো আছে এখানে কিন্তু কোনো পরিবর্তন করা যাবে না, যা আছে তাই থাকবে, ক্যান হেল্প মি। ওকে, এই হচ্ছে অ্যান্সার। তো আমাদের কিন্তু অবশ্যই দেখে নিতে হবে যে এটা নেগেটিভ করতে বলতেছে নাকি অন্য কোনো কিছু করতে বলতেছে। ওকে, তো যদি নেগেটিভ করতে বলে তাহলে আমাদের এই নিয়মটা ফলো করতে হবে, আমাদের আসলে বুঝতে হবে যে অনলি দ্বারা কাকে বোঝাচ্ছে, এটা কিন্তু আমাদেরকে আগে বুঝে নিতে হবে। সুতরাং এখানে অনলি দ্বারা করিমকে বোঝানো হয়েছে, তাই করিম এখানে ব্যক্তিবাচক, তাই আমরা অনলির পরিবর্তে নানভার্ব বসিয়ে দিয়েছি। ওকে, এখন আমরা দ্বিতীয় যে রুলসটা দেখি, যে অনলি বা অ্যালোনের পরিবর্তে ব্যক্তিকে না বুঝিয়ে যদি বস্তুকে বোঝায় তাহলে কি হয়। এখানে যদি আমরা লিখি বস্তু, তাহলে এখানে কি আসবে, নাথিং বাট, নাথিং বাট। অনলি বা অ্যালোনের পরিবর্তে নাথিং বাট বসবে। ওকে, তো আমি একটা উদাহরণ দিই, আই হ্যাভ অনলি এ পেন। ওকে, এটাকে নেগেটিভ করতে বলতেছে, তো নেগেটিভ আমরা যদি করি তাহলে এখান থেকে ওয়ানলি এর পরে কি আছে, ওকে, অনলি এর পরে আছে এ পেন, তো এ পেন দ্বারা কি বোঝাইছে, বস্তুবাচক, সুতরাং অনলির পরিবর্তে আমাদের কি লিখতে হবে, নাথিং বাট, তারপরে যা আছে তাই, কোনো পরিবর্তন নাই। ওকে, এখানে অনলি দ্বারা এ পেনকে বোঝাইছে, সুতরাং এ পেনটা হচ্ছে বস্তুবাচক, এই কারণে আমাদের কি করতে হবে, অনলির পরিবর্তে নাথিং বাটটা বসা দিতে হবে। ওকে, এখন আমরা নাম্বার 3 যে রুলসটা আছে সেটা আমরা দেখি। বস্তুর ওই এখানে যদি আমরা সংখ্যা লিখে দেই, অর্থাৎ ওয়ানলি বা অ্যালোন দ্বারা যদি সংখ্যাকে বোঝায় তাহলে কি করতে হবে, নট মোর দ্যান অথবা নট লেস দ্যান, এইটা বসাতে হবে। আমরা এর থেকে যে কোনো একটা বসাতে পারি। ওকে, তো অনলি দ্বারা এখানে কি বোঝাচ্ছে, আমরা একটা উদাহরণ দেই, যে হি ইজ অনলি 10 years old, এটাকে আমরা দেখি। তো এটাকে আমরা যদি নেগেটিভ করতে যাই তাহলে দেখি অনলির পরে কি আছে, এটা কিন্তু আমাদেরকে অবশ্যই আগে আইডেন্টিফাই করে নিতে হবে। ওকে, তো এখানে আমরা দেখছি অনলির পরে কি আছে, 10, অর্থাৎ সংখ্যা আছে, তাহলে আমাদের কি করতে হবে, নট মোর দেন বসাই, নট মোর দেন অথবা নট লেস দেন, আমরা যে কোনো একটা বসাতে পারি, তারপরে যা আছে তাই, ইয়ার্স ওল্ড। ওকে, দিস ইজ চেঞ্জ। ওকে, অনলির পরিবর্তে আমরা এটা বসিয়ে দিচ্ছি। তো আমাদের এটা খেয়াল রাখতে হবে যে আসলে অনলি দ্বারা কাকে বোঝাচ্ছে, ব্যক্তিকে, বস্তুকে নাকি সংখ্যাকে, কি বোঝাচ্ছে সেটা আমাদেরকে বুঝে নিতে হবে। ওকে ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন সেকেন্ড রুলসে চলে যাব। তো আমাদের এভরি রুলস ইজ সো ইম্পর্ট্যান্ট ফর অল দ্য স্টুডেন্টস। ওকে, কারণ কোন নিয়মটা আমাদের এখানে আসবে আসলে আমরা তো জানি না, এই কারণে আমাদের সবগুলোই গুরুত্বপূর্ণ। ওকে, এখন দেখি আমরা এভরি যুক্ত বাক্য, এটাকে আমরা কিভাবে
অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে পরিবর্তন করব। তো প্রথমে আমি নিয়মটা লিখব যে আসলে প্রথমে আমাদের কি করতে হবে, প্রথমে এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো বসাতে হবে প্লাস এভরি এর পরের নাউন যা থাকবে তাই, কিন্তু কোনো পরিবর্তন করা যাবে না, প্লাস এই বারটা কিন্তু আমাদের অতিরিক্ত নিয়ে আসতে হবে, এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে, প্লাস ভার্ব থেকে শেষ, ভার্ব থেকে মানে কিন্তু ভার্বটা সহ বসবে, ভার্ব থেকে শেষ। এই হচ্ছে আমাদের এভরি রুলস। তো এভরি রুলসটা আমাদের অবশ্যই আগে মুখস্থ করতে হবে, তারপরে সেটা আমরা চেঞ্জ করতে পারবো। তো আমি একটা উদাহরণ দেই, তো লিখি এভরি মাদার লাভস হার চাইল্ড। ওকে, এটাকে আমরা নেগেটিভ করতে যাচ্ছি কারণ আমরা এখন অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ শিখছি। তো এভরি যুক্ত বাক্য আমাদের এখানে কিন্তু বলা হয়েছে এভরি যুক্ত বাক্য। তো এভরি যুক্ত বাক্য যদি থাকে তাহলে আমাদের নেগেটিভ করার সময় এই রুলসটা মেনটেন করতে হবে। ওকে, তো এভরির পরিবর্তে আমাদের বলা হয়েছে দেয়ার ইজ নো, এটা কিন্তু মুখস্থ করতে হবে। ওকে, দেয়ার ইজ নো, তারপরে কি বলেছে এভরি এর পরে নাউন, এখানে মাদার আছে, মাদার এটা লিখে দিলাম, এটা নাউন, তারপরে আমাদের একটা বাট নিয়ে আসতে বলা হয়েছে অতিরিক্ত, এটা কিন্তু আমাদের অবশ্যই মুখস্থ করে রাখতে বলছি, বাট প্লাস ভার্বের পর থেকে, অর্থাৎ ভার্ব থেকে শেষ, এখানে আমাদের ভার্ব কি আছে লাভস, এটা কিন্তু ভার্ব, এবং এখানে যেটা আছে আর কি এখানে পরিবর্তন করা যাবে না, লাভস হার চাইল্ড। ওকে ডিয়ার স্টুডেন্টস, আমাদের কিন্তু এটা অবশ্যই মুখস্থ করে রাখতে হবে, রুলসটা প্রথমে মুখস্থ করতে হবে, তারপরে কিন্তু আমরা এটা অ্যাপ্লাই করতে পারবো। ওকে, আদারওয়াইজ আমরা কিন্তু এটা মিস্টেক করে ফেলবো আমাদের এক্সাম হলে। তো আমি আবার বলছি, এভরির পরিবর্তে দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো মুখস্থ রাখতে হবে। এভরির পরের যে নাউনটা আছে সেটা বসে যাবে, যা আছে তাই বসে গেছে এখানে মাদার, তারপরে কি বলেছে যে একটা বার্ড নিয়ে আসতে হবে, এই বার্ডটা কিন্তু আমাদের মুখস্থ করতে হবে, যে আমাদের মনে রাখতে হবে। তারপরে কি বলেছে ভার্ব, এ ভার্ব থেকে শেষ, এখানে ভার্ব কি আছে লাভস, লাভস হার চাইল্ড, এখানে বাটের পরে লাভস হার চাইল্ড, এটা বসে গেছে। ওকে, তো আশা করি সবাই বুঝতে পারছো। আমরা এখন পরের যে নিয়মটা আছে সেটাতে চলে যাই। তো আমরা দেখি ডিয়ার স্টুডেন্টস, প্রত্যেকটা নিয়মই কিন্তু সো ইম্পর্ট্যান্ট। ওকে, তো আমাদের এগুলো সবই মুখস্থ করে রাখতে হবে। তো আমরা এখন দেখি টু ডট ডট টু যুক্ত বাক্য, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, এটা আসে প্রায়, আমরা দেখি। তো প্রথমে আমি নিয়মটা লিখবো, তারপরে এক্সাম্পল দিব। ওকে, তো প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট যা থাকবে তাই, ভার্ব যা থাকবে তাই, তারপরে টু এর পরিবর্তে সো প্লাস এখানে অ্যাডজেক্টিভ যা থাকবে তাই। এখানে একটা কথা বলতে হয় যে এই যে টু এবং টু আছে, টু এবং টু এর মাঝখানে কিন্তু অবশ্যই একটা অ্যাডজেক্টিভ বসে, অলওয়েজ টু এবং টু এর মিডলে কি বসবে অ্যাডজেক্টিভ বসবে, এটা আমাদেরকে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। অ্যাডজেক্টিভ প্লাস টু এর পরিবর্তে দ্যাট বসবে, প্লাস পুনরায় সাবজেক্ট, পুনরায় মানে আবার সাবজেক্ট নিয়ে আসতে হবে এখানে একটা, প্লাস ক্যান অথবা কুড, এটা আমাদের বুঝতে হবে, এখানে একটু বোঝার আছে, আমি আগে লিখে দেই যে এখানে আসলে প্রেজেন্ট আর এটা হচ্ছে পাস্ট, আমরা এক্সারসাইজ করার সময় বুঝাই দিব। টু এর পর থেকে শেষ, টু কিন্তু এখানে লেখা যাবে না, টু এর পর থেকে শেষ। ওকে, তো এক্সারসাইজটা আমরা দেখি। হি ইজ টু উইক টু ওয়াক, সে এতই দুর্বল যে সে হাঁটতে পারে না। ওকে, আমরা এখন এটাকে কি করব নেগেটিভ করব। ওকে, তো এখানে বলা হয়েছে সাবজেক্ট যা থাকবে তাই, আমাদের কিন্তু আগে দেখে নিতে হবে যে টু আর টু আছে কিনা,
এবং শেষে নেগেটিভ কথাটা আছে কিনা, আমাদের নেগেটিভ করতে বললে আমাদের কিন্তু এটা করতে হবে। ওকে, তো ডিয়ার স্টুডেন্টস আমরা এখন দেখি। তো এখানে বলা হয়েছে প্রথমে সাবজেক্ট তারপরে ভার্ব। তো এখানে ভার্ব কি আছে, ইজ বসে গেল। টুর পরিবর্তে এখানে বলা হয়েছে সো, লিখে দিছি। সো এই যে টুর পরিবর্তে আমরা সো লিখছি, এখানে লিখে দিয়েছি টুর পরিবর্তে সো। এবার বলেছে অ্যাজেক্টিভ, অ্যাজেক্টিভ এখানে যা আছে তাই। এবং টুর পরিবর্তে বলা হয়েছে দ্যাট, এখানে কই টু এর পরিবর্তে দ্যাট, এই যে আমরা টুর পরিবর্তে দ্যাট বসে দিয়েছি। এবার বলেছে পুনরায় সাবজেক্ট, পুনরায় সাবজেক্ট এখানে কই আছে, তো এখানে আমরা যে সাবজেক্টটা দিয়েছি এই যে হি এখানে চলে আসলো। তারপরে বলেছে কি ক্যান অথবা কুড, এখানে আমাদের একটা বুঝতে হবে যে কখন ক্যান বসবে কখন কুড বসবে। ডিয়ার স্টুডেন্টস আমি এখানে লিখে দিয়েছি যে প্রেজেন্ট টেন্স থাকলে ক্যান লিখতে হবে এবং পাস্ট টেন্স থাকলে কুড লিখতে হবে। তো আমাদের এখানে ভার্ব দেখে আইডেন্টিফাই করতে হবে যে এটা আসলে প্রেজেন্ট টেন্সে আছে নাকি পাস্ট টেন্সে আছে। তো ইজটা সবসময় প্রেজেন্টে আমরা জানি, এই কারণে আমাদের এখানে ক্যান নিয়ে আসতে হবে। এবার বলেছে কি টু এর পরের অংশটা, টু এর পর থেকে শেষ। তো টু এর পরে কি আছে, ওয়াক, শেষ। ওর পরে যদি আরও কোনো কিছু থাকে তাহলে আমাদের সেটাও বসাই দিতে হবে। ওকে ডিয়ার স্টুডেন্টস, তো আমি আরেকবার বলি যে প্রথমত আমাদের দেখে নিতে হবে টু আর টু আছে কিনা সেন্টেন্সের মধ্যে আমরা যখন অ্যান্সার করতে যাব। তারপরে কি বলেছে আমাদের এখানে কিন্তু নিয়মটা আগে মেমোরাইজ করতে হবে অবশ্যই। এবার আমরা দেখি যে পরিবর্তনটা আসলে কীভাবে হয়েছে। প্রথমে সাবজেক্ট যা থাকবে তাই, ভার্ব যা থাকবে তাই, টু এর পরিবর্তে সো, অ্যাডজেক্টিভ যা থাকবে তাই, টু এর পরিবর্তে দ্যাট লিখতে হবে। এবার বলেছে কি পুনরায় সাবজেক্ট, তো আমাদের এখানে পুনরায় সাবজেক্ট, এখানে সাবজেক্ট যেটা থাকবে এটাকে আমরা ধরে নিয়ে এইখানে বসে দেবো। ওকে, তারপরে কি বলেছে ক্যান অথবা কুড। তো ডিয়ার স্টুডেন্টস আমি এখানে বলছি প্রেজেন্ট টেন্স থাকলে ক্যান লিখতে হবে, পাস্ট টেন্স থাকলে কুড লিখতে হবে। তো প্রেজেন্ট এবং পাস্ট আমাদের কি করে বুঝতে হবে যে সাবজেক্টের পরে যে ভার্বটা আছে এই ভার্বটা প্রেজেন্ট আছে নাকি পাস্ট আছে। ওকে, তারপরে কি বলেছে টু এর পরের অংশ, আর টু এর পরের অংশ কি আছে, ওয়াক, আমরা এখানে লিখে দিচ্ছি ওয়াক। ওকে ডিয়ার স্টুডেন্টস, আশা করি সবাই বুঝতে পারছো এবং বাড়িতে বারবার প্র্যাকটিস করতে হবে, তা না হলে কিন্তু হবে না। ওকে ডিয়ার স্টুডেন্টস, নো মোর টুডে।